প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সেকেন্ড পেপার স্থির তড়িৎ অধ্যায়ের ইসাক স্যারের বইয়ে যে এমসিকিউ গুলো আছে, আমি সেগুলোর মধ্য থেকে বাছাইকৃত কিছু এমসিকিউ সিলেক্ট করেছি, যেগুলোতে তোমাদের সমস্যা হয়, যেগুলো তোমাদের অবশ্যই জানা দরকার। তো এটাকে তোমরা একটা সাজেশন হিসেবে নিতে পারো এবং এটাকে তোমরা একটা সলভ ক্লাস হিসেবেও নিতে পারো। ঠিক আছে, তো যাও, আমরা কথা না বাড়াই, আমরা এমসিকিউ চলে যাই। দেখো, প্রথমে যেটা আছে যে দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলো, দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলো, বলের পরিবর্তন কত গুণ হবে? তাহলে এখানে আধানের সাথে বলের বিষয়টা, তার মানে এখানে কুলম্ব বলের যে বিষয়টা সেটা আলোচনা হচ্ছে। আমরা কুলম্ব বলের সূত্র কি জানি? এফ সমান সি, মানে কনস্ট্যান্ট, যেটা 9 × 10⁹ Q1 Q2 ভাগ ডি স্কোয়ার। তো দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করেছো। খেয়াল রাখবা, এই টাইপের প্রশ্ন এডমিশনে প্রায় আসে, সেটা হোক মেডিকেল, হোক ইঞ্জিনিয়ারিং, হোক ঢাকা ভার্সিটি, হোক তোমার বোর্ড পরীক্ষা, সব জায়গাতে এই টাইপের। এটা এত গুণ করলে ওটা কত গুণ হবে, কনফার্ম থাকো তুমি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবাই। তাহলে দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব মানে এই যে ডি, এই ডিটাকে তুমি 3 গুণ করেছো। তো এই টাইপের ম্যাথ যদি আসে, আমরা কিভাবে শর্টকাটে করব? দেখো, দূরত্বকে 3 গুণ করেছো, তাহলে দূরত্ব জায়গায় 3 বসায় দাও, তাহলে 3 স্কোয়ার, তাহলে হয়ে যাবে এটা 1/9। তার মানে তোমার বলের পরিবর্তন কত গুণ হবে? বলের পরিবর্তন হবে 1/9 গুণ। আচ্ছা, এরপরে বলেছে সুষমভাবে আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য কত? তাহলে এখানে একটা ফাঁপা গোলকের কথা বলা হচ্ছে। আমরা ফাঁপা গোলক, নিরেট গোলকের অনেক কাহিনী পড়েছি। ঠিক আছে, খেয়াল রাখো, এখানে কি বলেছে? ফাঁপা গোলক। আমরা ফাঁপা গোলকের ক্ষেত্রে কি জানি? ফাঁপা গোলকের ভিতরে যে কোনো জায়গাতে প্রাবল্য হয় 0 এবং পৃষ্ঠ থেকে শুরু করে বাহিরে তুমি যে কোনো জায়গাতে প্রাবল্য পাবা। এবং সেই প্রাবল্যটা যদি বাহিরে হয়, তা নর্মাল যে সূত্র তোমার সি ইন্টু কিউ ভাগ আর স্কোয়ার, এই সূত্র অনুযায়ী হবে। তাহলে ই এর সাথে আর এর সম্পর্ক কি? ই এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক। যেহেতু ওরা বলেছে ব্যাসার্ধ থেকে বড়, যেখানে জিজ্ঞাসা করেছে সেটা কি ব্যাসার্ধের থেকে বড়, তার মানে তোমার ফাঁপা গোলকের বাইরে কোথাও জিজ্ঞাসা করেছে। যদি ভিতরে বলতো আমরা বলতাম 0 প্রাবল্য, আর যেহেতু বাহিরে বলেছে তাহলে এই সূত্র অনুসারে হবে। ওকে, তো এখন দেখো, এখানে বলেছে চিত্র অনুযায়ী সমবিভব বিন্দুগুলো কোনগুলো? সমবিভব বিন্দু, সমবিভব বিন্দু কোথায় পাওয়া যায়? আমরা জানি প্রাবল্যের সাথে লম্বভাবে যদি কোনো রেখা থাকে, তাহলে এই লম্ব রেখাতে আমরা সব সময় বিভব 0 পাই। এবং সব জায়গাতেই বিভব যেহেতু 0 হচ্ছে, সব জায়গাতেই যেহেতু বিভব 0 হচ্ছে, তো এজন্য এটাকে আমরা সমবিভব তল বলতে পারি। এখানে বলেছে পি থেকে কিউ এর দিকে এরা প্রাবল্যের ডিরেকশনটা দেখাইছে। তাহলে কোন জায়গায় আমরা সমবিভব বিন্দু পাবো? তাহলে এস থেকে আর, এই রেখার যে কোনো বিন্দুতে তুমি কি পাবা? বিভব সেম পাবা এবং সেটা 0ই হবে। আচ্ছা দেখো, আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন বলেছে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আচ্ছা, এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক সম্পর্কে আমাদের বেশ কিছু তথ্য মনে রাখা লাগবে। তার মধ্যে এখানে 3টা আছে, এই 3টা সবসময় মনে রাখবা। একটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটা একটা ভেক্টর রাশি, কথা সত্য। তড়িৎ দ্বিমেরুর দিকটা ধরা হয় ঋণাত্মক চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে, এ কথাটাও সত্য। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে পি সমান চার্জ ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে কুলম্ব মিটার, বাট এখানে দেওয়া আছে কুলম্ব মিটার স্কোয়ার, তার মানে এটা সঠিক কথা না। তাহলে আমাদের অ্যান্সার 1 আর 2। পরের প্রশ্ন আসো, একটি আধান কিউকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা গাউসিয়ান তল কল্পনা করা হলো। তার মানে একটা চার্জ আছে কিউ, এটাকে কেন্দ্র করে তুমি একটা গাউসিয়ান তল কল্পনা করলা। ঠিক আছে, তো এই গাউসিয়ান তলে এটার ব্যাসার্ধ ওরা দিয়েছে আর, ভালো কথা। ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, বহির্মুখী তড়িৎ ফ্লাক্স কত হবে? দেখো,
গাউসিয়ান তলে যে তড়িৎ ফ্লাক্সের মানটা, এটার সূত্রটা কি? এটার সূত্রটা হচ্ছে ফ্লাক্স ইজ ইকুয়াল টু কিউ বাই, আচ্ছা ছোট হাতের কিউ লিখে ফেলেছি হোক, এপসাইলন নট, মানে চার্জের মান ভাগ এপসাইলন নট। খেয়াল করো এই সূত্রে কিন্তু আমাদের আর এর কোনো কাহিনী নেই। তার মানে গোলকটা ছোট হোক, গোলকটা বড় হোক, যেমনই হোক না কেন আমাদের তড়িৎ ফ্লাক্সের মান কোনো চেঞ্জ হবে না। তাহলে আমাদের অ্যান্সার কি আসতেছে? যে একই থাকবে। আমরা পরের টপিকে চলে যাই। পরের প্রশ্ন নেক্সট, ধারকের সঞ্চিত শক্তি। ধারকের সঞ্চিত শক্তি বের করার সূত্র কি? একটা ধারকের মোট সঞ্চিত শক্তি বের করার সূত্র হচ্ছে, এটাকে ডাব্লিউ লেখা হতে পারে, এটাকে অনেক সময় ই লেখা হতে পারে, বিভিন্ন বইয়ে বিভিন্নটা থাকতে পারে। এটা সমান আমরা জানি হাফ সিভি স্কোয়ার, তারপর হাফ কিউ ভি, তারপর হাফ কিউ স্কোয়ার বাই সি। তো এই যে ধারকের সঞ্চিত শক্তি বের করার সূত্র হলো এটা। এখন এর মধ্যে অপশনে যেটা থাকবে আমরা সেটা দেখাবো। চলো নেক্সট প্রশ্ন চলে যাই। আচ্ছা খেয়াল করো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকে দেওয়া আছে যে তিনটা ধারক, একটা ব্যাটারি। এই ধারক দুইটা তোমরা দেখতে পাচ্ছ প্যারালাল আছে, এই ধারকটা আছে শ্রেণীতে এই দুইটার সাথে। তো উদ্দীপকের বর্তনী অনুসারে সঞ্চিত শক্তি, মানে এই বর্তনী অনুসারে সঞ্চিত শক্তি বের করতে হবে। তাহলে এই বর্তনী অনুসারে যদি আমি সঞ্চিত শক্তি বের করতে চাই, তাহলে এই বর্তনী অনুসারে আমার সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে সি ভি স্কোয়ার। আচ্ছা, এবং ধারকগুলো সমান্তরাল সংযুক্ত অবস্থায়, মানে সবগুলো ধারককে যদি আমি সমান্তরালে দিই তখন কি হবে এই অবস্থায়। তো আমরা আগে এই অবস্থায় শক্তি বের করি। তো এই অবস্থায় দেখো এই দুটো প্যারালাল আছে, তার মানে এই দুটো মিলে হবে 500 মাইক্রোফ্যারাড। তোমরা জানো যে দুইটা ধারক যদি সমান্তরাল থাকে যোগ করে বের করতে হয়। এই দুইটার সাথে আবার এ আছে শ্রেণীতে, তাহলে 500 আর 100 শ্রেণীতে। ধারকের বেলায় শ্রেণীতে শর্টকাটটা কি? লং কাট হচ্ছে এরকম, তুমি যদি বড় করে করতে চাও তুল্য ধারক করতে এভাবে বের করতে পারো যে 1/C1 1/C2, এই সূত্র দিয়ে তুমি করতে পারো। বাট আমি চাই যে সংক্ষেপে করে ফেলো। সংক্ষেপটা কি? যে দুইটা আছে এখানে 500 আর এখানে 100, এই দুটো গুণ করো, 500 গুণন 100, তারপর তুমি দুইটাকে যোগ করে ফেলো, 500 যোগ 100। তাহলে এখানে হচ্ছে 500 শূন্য শূন্য, নিচে হচ্ছে 600, দুটো শূন্য করে দাও, তাহলে 500 ভাগ 6। আচ্ছা, এখন যদি সবগুলো প্যারালাল থাকে তখন কি হবে? তো প্যারালাল থাকলে তো হিসাব সহজ, সব আমরা যোগ করে দেব। তাহলে আমাদের ই টু কত হচ্ছে? আমাদের ই টু হচ্ছে হাফ সিপি ভি স্কোয়ার। এখন যদি অনুপাত বের করতে বলেছে তাহলে আমরা এই E1 এটা আর এটা ভাগ করব। তাহলে ভাগ করলে দেখো হাফ হাফ কেটে যাচ্ছে, ভি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে থাকছে এটা কি? তাহলে আমাদের থাকছে E1 ভাগ E2 CS বাই সিপি। সিএস বলতে আমি এই অবস্থাটা বোঝাইছি। তাহলে এই অবস্থায় কত ছিল? এই অবস্থায় ছিল 500 ভাগ 6, আর যখন সবগুলো আমি প্যারালাল নিলাম তখন হয়ে যাবে 600। তাহলে আমাদের 0 গুলো কেটে দাও। তাহলে দেখো রেজাল্ট কি আসতেছে, উপরে 5, নিচে আসতেছে 36। এখন দেখো তো তোমার অপশনে কি এই টাইপের কিছু আছে? তোমার অপশনে কিন্তু এই টাইপের কিছু নেই, তার মানে এটাকেও তোমার একটু সাইজ করতে হবে। তাহলে দেখো E1 বাই E2 ইকুয়াল 5/36, এটার পরিবর্তে আমরা এভাবে লিখতে পারি 1/36/5। তুমি ক্যালকুলেটর চাপ দাও, এটার মান পেয়ে যাবা 7.2। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 1:7.2। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। প্রশ্নটা খেয়াল করো, +4 কুলম্ব চার্জের পরিবর্তে, আচ্ছা তার মানে এখানে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটাকে আমরা দেখে নিই। 4 মাইক্রো কুলম্ব, মাইক্রো মানে 10⁻⁶, আধান বিশিষ্ট দুটি গোলক এত দূরত্বে আছে। তার মানে আমাদের যে দুইটা চার্জ, এটাও 4 মাইক্রো কুলম্ব আর একটাও 4 মাইক্রো কুলম্ব। দুইটা চার্জ আছে, কত দূরত্বে আছে দূরত্বটা বলে দেওয়া আছে। প্রশ্ন কি? 4
কুলম চার্জের পরিবর্তে, মানে যে প্লাস যে 4 ছিল এর পরিবর্তে তুমি -4 ইউজ করছো, তাহলে আধান দ্বয়ের মধ্যকার তড়িৎ বলের মান চেঞ্জ হবে কিনা। দেখো আমাদের চার্জের মান আগেও 4 ছিল, পরেও কি হবে 4ই থাকবে, তার মানে আমাদের বলের মান কিন্তু চেঞ্জ হবে না। আগেও এখানে 4 ছিল, এখানেও 4 ছিল, দূরত্ব যা ছিল, এখনো এখানে 4 এখানে 4, কিন্তু চেঞ্জ হবে কোন জায়গায়? যেহেতু এরা নেগেটিভ চার্জ, আগে এরা বিকর্ষণ করত, পরে এরা আকর্ষণ করবে। তো আমাকে বলেছে তড়িৎ বলের মান চেঞ্জ হবে কিনা। তড়িৎ বলের প্রকৃতি চেঞ্জ হচ্ছে। আগে দুইটায় প্লাস ছিল, বিকর্ষণ ছিল, এখন একটা মাইনাস বানাই দিছে ওরা, তাহলে আমাদের প্রকৃতিটা নেগেটিভ হবে, বাট মান একই থাকবে। আচ্ছা, ধারকের সঞ্চিত শক্তি নির্ভর করে কার উপরে? ধারকের সঞ্চিত শক্তির সূত্রগুলো আমরা একটু আগে লিখলাম। সূত্রতে সি ছিল, ভি ছিল, কিউ ছিল। তার মানে ধারকের সঞ্চিত শক্তি ধারকত্বের উপর নির্ভর করে, চার্জের উপর নির্ভর করে এবং বিভব পার্থক্যের উপরেও নির্ভর করে। ওকে, আচ্ছা, 1 কুলম চার্জে কতটা ইলেকট্রন আছে? দেখো চার্জ যতটুকুই সৃষ্টি হোক, এই চার্জটা সৃষ্টি হয় তোমার ইলেকট্রন আদান বা প্রদানের মধ্য থেকে। আমি যদি কোনো একটা জায়গা থেকে একটা ইলেকট্রন বের করি, সেখানে 1.6 × 10⁻⁹ কুলম চার্জ তৈরি হবে। আমি যদি ওর কাছ থেকে বের করি তাহলে এই পরিমাণ পজিটিভ তৈরি হবে, আর আমি যদি ওকে একটা ইলেকট্রন দেই তাহলে সেটা নেগেটিভ হয়ে যাবে, কিন্তু চার্জের মান সেটাই। তাহলে কোনো একটা জায়গা থেকে আমি একটা চার্জ বের করলাম 1.6 × 10⁻⁹, আরও একটা বের করলাম 1.6 × 10⁻⁹, এভাবে আমি যতগুলো বের করব প্রত্যেকবার একটা একটা ইলেকট্রন বের হবে আর আমার চার্জ জমা হতে থাকবে। তো প্রশ্ন বলেছে 1 কুলম চার্জ, তার মানে আমি 1 কুলম চার্জ তৈরি করেছি। নিশ্চয়ই কিভাবে তৈরি করেছি? ইলেকট্রন বের করে করে। তো প্রশ্ন হচ্ছে কয়টা ইলেকট্রন বের করেছি? আমরা জানি যে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম। আচ্ছা, ওই সাইডে লেখা যাবে না, আমাদেরকে এই সাইডে লিখতে হবে। ওকে, এই সাইডে লিখছি 1.6 × 10⁻⁹ কুলম হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। তাহলে আমি কতগুলো ইলেকট্রন বের করলে 1 কুলম চার্জ হবে? তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে কিউ ইকুয়াল টু এন ই, কারণ এন সংখ্যক ইলেকট্রন বের করে তো আমি এই চার্জটা তৈরি করব। তাহলে এন ইকুয়াল কিউ বাই ই। তাহলে কিউ এর মান হচ্ছে 1, ই এর মান হচ্ছে এটা। আমরা একটু ক্যালকুলেটর চাপ দিব, দেখবো রেজাল্ট কত আসে। তাহলে 1/1.6 × 10⁻⁹, তাহলে 6.2 10⁻15 আসছে। আচ্ছা, আমি একটু মিস্টেক করেছি, 19, হ্যাঁ 6.2 10⁻18। তাহলে অ্যান্সার এটাই, ঠিক আছে। আচ্ছা, আমি একটা কাজ করেছি, এই প্রশ্নগুলোর অ্যান্সার না আগে থেকে দাগায় রেখেছি, মানে ইসাক স্যারের বইয়ে যেভাবে দেওয়া আছে সে অনুযায়ী দাগায় রেখেছি। আমরা সবাই জানি যে স্যারের বইয়ের এমসিকিউগুলোতে সামহাও একটু অ্যান্সারে 19-20 থাকে। তো তোমরা যাতে পরে কনফিউজড না হও এজন্য আমি আগে থেকে অ্যান্সারগুলো দাগায় রেখেছি, যদি কারেকশন করা লাগে আমি এখানেই করে দেব। ওকে, দেখো এই যে তোমাকে এরকম একটা চেহারা দিয়ে বলছে এখানে কোন চার্জটা পজিটিভ কোন চার্জটা নেগেটিভ। তো আমরা এখানে একটা কথা মনে রাখবো যে পজিটিভ চার্জ থেকে সবসময় বলরেখাগুলো বহির্মুখী হয়। চার্জটা যদি পজিটিভ হয় বলরেখার যে ডিরেকশনগুলো সেগুলোকে বহির্মুখী ধরা হয়, আর নেগেটিভ চার্জ যেগুলো সেক্ষেত্রে বলরেখাগুলো অন্তর্মুখী ধরা হয়। এর কারণটা কি? আমরা পরক চার্জ হিসাবে 1 কুলম চার্জকে সিলেক্ট করি, পরক চার্জ হিসাবে মানে ধনাত্মক 1 কুলম চার্জকে সিলেক্ট করি। তো আমার যদি এখানে পজিটিভ চার্জ থাকে আর আমি যদি একটা পরক চার্জ মানে 1 কুলম চার্জকে এখানে রেখে দিই, তাহলে এই চার্জটাকে কি করবে? বিকর্ষণ করবে। তো পরক চার্জকে সে কি করছে? বিকর্ষণ করছে। এজন্য বলরেখার ডিরেকশনটা বহির্মুখী ধরা হয়। আমরা অ্যাজ এ স্ট্যান্ডার্ড আমরা 1 কুলম ধনাত্মক চার্জকে পরক চার্জ বলি এবং ওর সাপেক্ষে বাকি সব দিকগুলো নির্ধারণ করি। আবার দেখো যদি নেগেটিভ চার্জ হয় আর এখানে যদি +1 কুলম চার্জ থাকে, তাহলে এই নেগেটিভ চার্জ পরক চার্জকে কি করবে? আকর্ষণ করবে। এই জন্য বলরেখাগুলো অন্তর্মুখী হয়। তো যাই হোক, আমরা যে চার্জে দেখবো বলরেখাগুলো বহির্মুখী, দেখো বলরেখাগুলো বহির্মুখী, তাহলে এই চার্জটা হচ্ছে আমার পজিটিভ চার্জ। বি এর ক্ষেত্রে বলরেখাগুলো বিতে এসে ঢুকছে মনে হচ্ছে, তার মানে নেগেটিভ। সি এর ক্ষেত্রেও তাই,
বলরেখাগুলো এসে ঢুকছে মনে হচ্ছে, সো সিও হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ বা ঋণাত্মক চার্জ। তো এটার অ্যান্সারও ঠিক আছে। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে এটা বুঝতে পারছো এটা একটা তড়িৎ দ্বিমেরু, এখানে একটা এস দেওয়া আছে, আর দেওয়া আছে। আমার যতটুকু সন্দেহ সম্ভবত এসটা মিডিল পয়েন্টে রাখার চেষ্টা করেছে, কিন্তু চিত্র আঁকতে উল্টাপাল্টা করছে। তো প্রশ্ন কি, চিত্রে একটি তড়িৎ দ্বিমেরু দেখানো হয়েছে আর ওয়ান দূরত্বে মধ্যবিন্দু থেকে এই মিডিল পয়েন্ট, মানে ওরা এই চিত্রটা করে একটু সাইডে এঁকেছে, বাট এই রেখাটা এই জায়গায় হতো, মানে ওরা যেটাকে এস দেখাইছে ওটা কখনো হবে না, এটা এই জায়গায় হবে। তাহলে এই দূরত্বটা হচ্ছে আর1, অক্ষের উপর আর একটা বিন্দু, এবং আর টু দূরত্বে লম্ব দ্বিখণ্ডকের উপরে এস একটা বিন্দু, চার্জ দুটির মধ্যকার দূরত্ব উপেক্ষণীয়। তার মানে এখান থেকে এই যে দূরত্বটা এটা তুমি নেগলেক্ট করতে পারো। তো আর বিন্দুতে বিভব কত? তো তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে আমরা বিভব বের করার সূত্র কি জানি? আমরা সূত্র জানি 1/4πε0 পি কস থিটা ভাগ আর স্কয়ার। তাহলে এখানে আর বিন্দুতে বিভব, এখানে এই বিন্দুতে খেয়াল করো 1/4πε0, আর বলতে এই ডিস্টেন্সটাকে বোঝানো হচ্ছে মধ্যবিন্দু থেকে কত দূরত্বে, তাহলে এটা আরই ধরলাম, আমরা আর1 লিখলাম স্কয়ার। আর যেহেতু অক্ষের উপরে আমরা কোনটাকে 0 ডিগ্রি ধরতে পারি, তাহলে শুধু হবে পি। তাহলে আনসার হচ্ছে এটা। তো এখানে আর লেখা আছে, এখানে কিন্তু আরটা হবে না, পি হবে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো, এখানে আর হবে না, এখানে পি হবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে যে আর ও এস বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হয়। ধরে নিলাম আর বিন্দুতে আর এস বিন্দুতে প্রাবল্য সমান হবে, তাহলে কখন সমান হবে, কোন শর্তে সমান হবে? দেখো, আমাদের প্রাবল্য বের করার সূত্র কি? আমরা প্রাবল্য বের করার সূত্র জানি। তাহলে কি দাঁড়ালো 1/4πε0 ইন্টু পি বাই আর কিউব রুট ওভার 1+3 cos স্কয়ার থিটা। ঠিক আছে, তো এখন আর এর ক্ষেত্রে আমরা বের করব। আর এর ক্ষেত্রে খেয়াল করো, আর এর ক্ষেত্রে আমরা ই আর যদি লিখি, তাহলে এই যে পুরো অংশটা এটাকে আমি সি লিখলাম, পি থাকলো, আচ্ছা আর কিউব হবে, কিন্তু আর কিউব, তাহলে পি ভাগ, যেহেতু আর এর জন্য বের করছি, আর এর দূরত্ব হচ্ছে আর1, তাহলে আর1 কিউব 1+3 cos স্কয়ার 0, cos 0 মানে 1, তাহলে এখানে আসতেছে কি cos 0 মানে 1 যদি হয়, তাহলে 3 + 1 2, তাহলে সি পি আর1 কিউব ইন্টু 2। আচ্ছা, আমি আরেকটু নিচে লিখি, যদি আমরা এস এর জন্য বের করতাম, খেয়াল করে দেখো আমাদের যে এস, এটা কিন্তু লম্ব দ্বিখণ্ডকের উপর অবস্থিত, তার মানে এখানে আমাদের সূত্র এটাই হবে, কিন্তু সূত্রের জায়গাতে কি হবে 90 ডিগ্রি হবে থিটার জায়গায়। তাহলে সি পি আর 2 দিব আমরা এখানে, কিউব 1+3 cos স্কয়ার 90 রুট ওভার। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, cos 90 মানে তো 0, তাহলে শুধু 1 থাকছে, তাহলে সি পি আর 2 কিউব। এখন ওরা বলেছে আর এবং এস বিন্দুতে প্রাবল্য সমান, দুইটাকে ইকুয়াল করে দাও, ই আর ইকুয়াল ই এস, তাহলে সিপি 2 আর 1 কিউব, এখানে আছে সিপি বাই আর 2 কিউব। তাহলে সিপি সিপি আউট, কোনাকুনি গুণ করো, দেখো কি দাঁড়ায়, কোনাকুনি গুণ করলে দাঁড়াচ্ছে আমাদের আর1 কিউব ইকুয়াল 2 আর 2 কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের প্রাবল্যের যে সূত্রগুলো সেগুলো তো কিউব থাকে, ঠিক আছে, আমাদের বিভবের সূত্র থাকে স্কয়ার তড়িৎ দ্বিমেরুর বেলায়, এটা তো তড়িৎ দ্বিমেরু নিয়ে আলোচনা হচ্ছে, তাই না? এখানে দেখো প্রশ্ন বলে দিচ্ছে তড়িৎ দ্বিমেরুর বেলায় সূত্র কি? তড়িৎ দ্বিমেরুর বেলায় এখানে কিন্তু আর কিউব হচ্ছে,
তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে, অ্যান্সার দাঁড়াচ্ছে এটা। তো যে অ্যান্সারটা আমি অপশনে দেখতে পাচ্ছি না, হয়তো বা এটাই ছিল। ঠিক আছে, এখানে অ্যান্সারটা আমাদের আপাতত নাই। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। দেখো, একটা গোলক দেখানো হয়েছে, এটা মেবি ফাঁপা গোলক, কিন্তু প্রশ্নে বলা নেই ফাঁপা গোলক না নিরেট গোলক, আমরা ফাঁপা গোলক ধরছি। চিত্রে কোন দুটি বিন্দুর বিভব সমান? যদি ফাঁপা গোলক হয় তাহলে আমরা একটু আগে একটা জিনিস দেখে আসলাম, ফাঁপা গোলকের ভিতরে প্রাবল্য শূন্য। বিভবের বেলায় ফাঁপা গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে যেখানে জিজ্ঞাসা করুক, একদম পৃষ্ঠ পর্যন্ত সব জায়গায় বিভব সেম হবে। তাহলে কোন দুটি বিন্দুর বিভব সমান? তাহলে ও বিন্দু মানে ভিতরে, আর এই যে পৃষ্ঠে, এই দুই বিন্দুর বিভব সমান হবে। ওকে, আচ্ছা, যখন 8 মাইক্রোকুলম, সরি 8 মিলিকুলম, ঠিক আছে, এখানে চার্জের মান কত দেওয়া আছে? 8 মিলি, মানে 10⁻³ কুলম্ব। 12 ভোল্ট বিভব, তাহলে বিভব দেওয়া আছে 12 অতিক্রম করে, তাহলে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি জমা হবে? এত সহজ সূত্র, ডাব্লিউ সমান কিউবি করলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা তুমি গুণ করে দাও, 8 12 96, আর সেটাকে 1000 দিয়ে ভাগ, তাহলে 0.096। আর যেহেতু তুমি শক্তি বের করছো, স্বাভাবিক একক হবে জুল। আচ্ছা, একটি চার্জিত ধারকের শক্তি ঘনত্ব নির্ণয় করা যাবে নিচের কোন সমীকরণের সাহায্যে? চার্জিত ধারকের শক্তি ঘনত্ব মানে একক আয়তনে কতটুকু শক্তি আছে। তো এটা আমরা সরাসরি সূত্র হিসেবে জানি যে একক আয়তনে সঞ্চিত শক্তি হচ্ছে ½ε0 E²। এখানে ই হচ্ছে প্রাবল্য। গোলাকার পরিবাহীর ধারকত্ব বনাম ব্যাসার্ধ, তার মানে আমাদেরকে একদিকে ধারকত্বকে রাখতে হবে, একদিকে ব্যাসার্ধকে রাখতে হবে। লেখচিত্রে গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট মানে ঢাল, গ্রাডিয়েন্ট মানে ঢাল বা নতি কেমন হবে, কত হবে? দেখো, আমরা গোলাকার পরিবাহীর ক্ষেত্রে ধারকত্ব বের করার সূত্র জানি কি? 4πε0r। তাহলে সি এর সাথে আর হচ্ছে সমানুপাতিক, তাহলে অবশ্যই গ্রাফটা হবে এরকম। ঢাল মানে কি? ঢাল মানে হলো tan θ, তাহলে ঢাল মানে হলো লম্ব ভাগ ভূমি, তাহলে c/r। তাহলে c/r সমান কি লেখা যায়? আর যদি এপাশে চলে আসে তাহলে 4πε0। তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন করা যেতে পারে, যে ঢালটা দেখতে কেমন, তাহলে আমরা বলবো মূলবিন্দু হবে সরলরেখা, আর যদি বলে ঢালের মান কত, তাহলে 4πε0 হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে দুইটা ধারক আছে সমান্তরালে আর দুইটা ধারক আছে শ্রেণীতে, ঠিক আছে। আচ্ছা, চাই কি? আচ্ছা, এবারে প্রশ্ন দেখো, ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে, ধারকের পাতে যে দুইটা সমান্তরাল পাত ধারক থাকে না, এদের মাঝখানে দূরত্ব বৃদ্ধি করলে ধারকত্ব কি হবে? দেখো, আমরা সূত্র জানি সি সমান ε0 a/t, এটা হচ্ছে সবচেয়ে সমান্তরাল পাত ধারকের যে সূত্র। আর যদি মাঝখানে কোনো মাধ্যম থাকে তাহলে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক আসে। তো এখানে শুধু দূরত্ব চেঞ্জ করার কথা বলেছে, তাহলে ডি যদি বেড়ে যায় সি স্বাভাবিকভাবে কি হবে? হ্রাস পাবে। যখনই ডি বেড়ে যাবে সি কমে যাবে। ওকে, চলো চলো নেক্সট। সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর কোন জায়গায়? দেখো, যে কোনো জিনিসের চার্জ কোথায় থাকবে? তুমি যে কোনো বস্তুকে যখন চার্জিত করো, চার্জটা যায় তার একবারে পৃষ্ঠে যায়। তাহলে কোনো বস্তুকে তুমি যদি আহিত করো তাহলে ওর পৃষ্ঠে গিয়ে জমা হবে চার্জ। তো এক্ষেত্রে বলা যায় যে উত্তল তলেই চার্জ জমা হয়। আচ্ছা, এখানে দেখো দুইটা গোলক দেওয়া আছে এ আর বি, এখানে চার্জ আছে +2 কুলম্ব, এখানে চার্জ আছে -2 কুলম্ব। এ ও বি অভিন্ন গোলক, তার মানে হয়তোবা এদের ভর সমান, হয়তোবা সাইজ সমান। যেহেতু অভিন্ন বলেছে আমরা সেম সেম ধরতে পারি, যদিও বাস্তবে দুইজনের সেম হওয়ার কথা না, ভরটা অন্তত, কারণ এটা হচ্ছে পজিটিভ চার্জ, তার মানে এখান থেকে ইলেকট্রন বের হয়ে গেছে, এটা নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন এসে প্রবেশ করেছে। তো এতগুলো ইলেকট্রন বের হয়ে গেছে, এতগুলো ইলেকট্রন প্রবেশ করেছে, ভরের কিছুটা হেরফের হইতে পারে। আর যেহেতু ইলেকট্রনের ভর কম, এক্ষেত্রে আমরা একটু নেগলেক্ট করতে পারি ভরের বিষয়টা। তো যাই হোক, এ গোলকে কতটি ইলেকট্রন হারিয়েছে? স্বাভাবিক, এখান থেকে ইলেকট্রন গেছে বলে তো সে প্লাস হয়েছে। তো আবার সে আগের সূত্র কিউ সমান এন ই, কারণ এক একটা করে ইলেকট্রন গেছে আর চার্জ জমা হয়েছে, এভাবে হইতে হইতে আমার 2 কুলম্ব চার্জ জমা হয়েছে।
তাহলে 2n e। তাহলে 2কে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটার আমি অ্যান্সার বের করে দিচ্ছি না, তোমরা নিজে করে নিও। আচ্ছা, এখানে বলেছে দেখো পরের প্রশ্নে, উপরে উল্লেখিত উদ্দীপকের ক্ষেত্রে এ বি গোলকের ভর সমান। এখন ভর সমান এটা হচ্ছে মানে এটা যে প্রশ্ন করেছে তার মুডের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। ওরা বলছে যে অভিন্ন গোলক, সেক্ষেত্রে আমরা ধরতে পারি যে ভর সমান। আবার এমন হইতে পারে যে যেহেতু তোমার চার্জ ইলেকট্রন বের হয়ে গেছে, আবার এখানে ইলেকট্রন প্রবেশ করেছে, কিছুটা ভর কম বেশি হয়েছে, এটাও কিন্তু বলতে পারি। তো আপাতত আমাদের ইসাক স্যারের বইয়ে যে অ্যান্সারটা দেওয়া আছে আমরা সেটাই রিসিভ করছি। স্যারের বইয়ে এ আর বি গোলকের ভর সমান এই কথাটা বলা আছে। আচ্ছা, এরপরে এ বি গোলকের পৃষ্ঠের আধান ঘনত্ব সমান। আধান ঘনত্ব মানে চার্জের ঘনত্ব, চার্জ ঘনত্ব সিগমা কিউ বাই এ। যেহেতু ক্ষেত্রফল সমান, চার্জের মান সমান, সেক্ষেত্রে আমরা বলতে পারি সিগমার মানও দুই ক্ষেত্রে সেম আসবে। হ্যাঁ, প্রকৃতি আলাদা, প্লাস মাইনাস, কিন্তু মান সেম আসবে। এ ও বি গোলকের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্যের মান সমান, তাও সেম। যেহেতু চার্জ সেম, তাহলে পৃষ্ঠে আমাদের প্রাবল্য সি কিউ ভাগ আর স্কোয়ার। তাহলে প্রাবল্য চার্জের উপর আর আর এর উপর ডিপেন্ড করছে। এখানে 2 কুলম্ব চার্জ, এখানে 2 কুলম্ব চার্জ, অভিন্ন গোলক, তাহলে আর এর মানও সেম আসবে। তাহলে প্রাবল্য আমরা কি পাবো? প্রাবল্য সেম পাবো। তাহলে আমাদের এখানে 3টা অ্যান্সার সঠিক হচ্ছে। আচ্ছা, আর এখানে যেহেতু বলছে প্রাবল্যের মান সমান, তাই মানটা আমরা সমান বলতে পারছি, বাট প্লাস মাইনাস হওয়ার কারণে দিকটা কি হবে? আলাদা হবে। যেহেতু এরা মান বলেছে, সো আমরা সমান ধরতেই পারি। তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করা যায়। তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করা যায় কার সূত্র দিয়ে? গাউসের সূত্র দিয়ে, তারপর কুলম্বের সূত্র দিয়ে। এটা মুখস্থ কথা। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আমরা কুলম্বের সূত্র সম্পর্কে জানি কি? আমরা কুলম্বের সূত্র সম্পর্কে জানি এফ সমান সি কিউ 1 কিউ 2 আর স্কোয়ার। এটা আমরা আর স্কোয়ার বা ডি স্কোয়ার এটা আমরা জানি। তো এটাকে যদি ভেক্টর রূপ বলে, তার মানে একটা দিক লাগাইতে হবে। তাহলে দিক ব্যাসার্ধের দিক দেওয়া যায়, কারণ এখানে যদি একটা চার্জ থাকে, এখানে যদি একটা চার্জ থাকে, এই চার্জ যদি ওকে আকর্ষণ বা বিকর্ষণ করে, সংযোগ সরলরেখা বরাবর করে, তাহলে এই আর মানে আর এর যে দিক, আকর্ষণ বিকর্ষণ গুলো কি হবে? সেই দিক বরাবর হবে। তো এটাকে যদি আমরা একটু আরেকটু ভেঙে লিখি, Q1 Q2 আর স্কোয়ার। একক ভেক্টর কিভাবে বের করে? ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে পাওয়া যায়। তাহলে নিচে হয়ে যাচ্ছে আর কিউব, উপরে থাকতেছে আর। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এটা। আচ্ছা, চিত্রে আর বিন্দুতে শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবল্য কত? খেয়াল করো, একটা ধারক, এপাশে পজিটিভ চার্জ, এপাশে নেগেটিভ চার্জ। তো যদি পজিটিভ নেগেটিভ এরকম ধারক থাকে, দুইটা যে পাত, এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ, এরকমটা যদি হয়, তাহলে বাহিরে প্রাবল্য হয় শূন্য। বাহিরে প্রাবল্য হয় শূন্য। এরপর যদি দুইটা সমজাতীয় চার্জ হতো, যে এপাশেও পজিটিভ এপাশেও পজিটিভ, এপাশে নেগেটিভ এপাশেও নেগেটিভ, যদি কেউ এভাবে করে রাখে, তাহলে ভিতরে তোমার প্রাবল্য হয়ে যাবে শূন্য। তাহলে এখানে যেহেতু পজিটিভ নেগেটিভ, সো বাহিরে বাহিরে জিজ্ঞাসা করছে, আর বিন্দু কিন্তু আমাদের বাইরে, তাহলে বাহিরে প্রাবল্য হবে শূন্য। আচ্ছা, এই যে একটা প্রশ্ন, দুইটা ধারক প্যারালাল দেওয়া আছে, আবার এখানে একটা ঝামেলা করা আছে। এই যে একটা রেখা দেওয়া আছে, এটাকে কিন্তু আমরা ইলেকট্রিক্যালের ভাষায় শর্ট সার্কিট বলি। তো প্রশ্নের মুড দেখে আমার কাছে মনে হয়েছে যে এই শর্ট সার্কিটটা চিত্রে ভুল করে আসছে। ঠিক আছে, এটা ধরো নাই, এটা বাদ দিয়ে আমরা চিন্তা করব। তাহলে এই দুইটা ধারক কি অবস্থা আছে? প্যারালাল অবস্থা আছে। তাহলে বর্তনীর তুল্য ধারকত্ব কত? তাহলে এখানে 400, এখানে 600, তাহলে 1000। ডাবল মাইক্রো আছে, তাহলে 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6, তাহলে 100 ইন্টু 10 টু দি পাওয়ার -12। আচ্ছা, তাহলে 100 কেন, 1000, তো 400 আর 600 তে 1000 হবে, সরি। তাহলে 1000, তাহলে হলো 1 ইন্টু 10 টু দি পাওয়ার -9। ওকে, ধারক দুটির আধানের অনুপাত কত? চার্জের অনুপাত কত? দেখো, দুইটা যেহেতু প্যারালাল আছে, আমরা জানি প্যারালালে বিভব কি পায়? সেম পায়। তাহলে কিউ সমান সিভি একটা সূত্র আমরা জানি। তাহলে Q1 সমান C1V,
Q2 সমান C2V, যেহেতু দুইটা প্যারালাল সো দুইজন সেম ভোল্টেজ পাবে। তাহলে অনুপাত কত, অনুপাত করো। তাহলে Q1 তাহলে 400/600, তাহলে 4/6 2/3। একটা আহিত বস্তুকে যদি আমরা পৃথিবীর সাথে যুক্ত করি, ধরো এই যে আমরা যেটাকে বলি যে গ্রাউন্ড করে দিলাম, যদি কোনো পজিটিভ চার্জকে আমরা গ্রাউন্ড করে দিই তাহলে পৃথিবী ওকে নিউট্রাল বানাই দিবে। সব সময় তুমি পজিটিভ চার্জ অথবা নেগেটিভ চার্জ যাকেই পৃথিবীর সাথে কানেক্ট করে দিবা, পৃথিবী অনেক বড় চার্জের ভান্ডার, ওর কাছে পজিটিভ নেগেটিভ সব ধরনের চার্জ আছে। তুমি যদি একটা পজিটিভ চার্জকে পৃথিবীর সাথে কানেক্ট করে দাও তাহলে পৃথিবী ও সব চার্জ নিয়ে ওকে নিউট্রাল বানাই দিবে। আবার নেগেটিভ চার্জকেও যদি নিউট্রাল মানে পৃথিবীর সাথে কানেক্ট করে দাও তাকেও সে নিউট্রাল করে দিবে। তাহলে একটা আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুর আধান হয়ে যাবে 0। ওকে, উদ্দীপকের বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভবের মান 0, এটা আমরা শর্টকাটে করবো আজকে। উদ্দীপকের বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভবের মান 0 হবে। তো প্রথমে আমরা একটু লং করি, পরে এটাকে শর্ট করছি। দেখো এরা বলেছে যে এটা একটা বর্গক্ষেত্র, তার মানে সব দিক থেকে সেম। তাহলে এই কেন্দ্রে বিভব বের করব, তো বিভব বের করার সূত্র কি 1/4πε0 Q/r। তো এই জায়গাতে 4টা চার্জ আছে চারপাশে। আমরা জানি কোনো একটা জায়গায় যদি অনেকগুলো চার্জ থাকে, এদের আশেপাশে যদি কোথাও বিভব বের করতে হয় তাহলে প্রত্যেকের জন্য, প্রত্যেকটা চার্জের জন্য আলাদা আলাদা করে তোমাকে বিভব বের করতে হবে এবং সেই বিভবগুলো একসাথে যোগ করে দিতে হবে। তো আমরা যেহেতু 4টা চার্জের জন্য বিভব বের করব, তাহলে 4 বার এই সূত্রটা আমাকে অ্যাপ্লাই করতে হবে এবং সবগুলো যোগ করতে হবে। আর যেহেতু আমি যোগ করছি, সো একটা কাজ করতে পারি, এই 4πε তো সবার ক্ষেত্রেই আসবে, আমরা এটাকে কমন নিতে পারি। আবার দেখো এখানে যেহেতু বিভব বের করব, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যত, এই দূরত্ব যত, সেম দূরত্ব সেম দূরত্ব, তার মানে এই যে আর যেটা আসবে এটাও কি হবে, সব চার্জের ক্ষেত্রেই সেম হবে। তাহলে এটা কমন নিলাম, আর কমন নিলাম, কিউ। আচ্ছা আমি আরো একটু ডিটেলস করে দিই তোমাদেরকে। ওকে, তাহলে একটু মিশাই দিই। দেখো আমাকে কেন্দ্রে বিভব বের করতে বলেছে, আমি মনে মনে ধরলাম এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে এই চার্জের জন্য বিভব কত, এই চার্জের জন্য বিভব হচ্ছে ওই যে 1/4πε0, না লিখে আমি সি লিখলাম, চার্জ ভাগ দূরত্ব। এর জন্য বিভব কত, ধরলাম যে আর দূরত্বে আছে, তাহলে সেম সি Q/r। এর জন্য কত, যেহেতু এটা বর্গের কেন্দ্রবিন্দু তাহলে এই দূরত্বটা সবই সেম দূরত্ব হবে, তাহলে V3 হচ্ছে সি Q/r। এর জন্য কত, V4 হচ্ছে C/r। এখন সবগুলো যোগ করব, সবগুলো যোগ করলে কি দাঁড়াবে, সবগুলো যদি আমি যোগ করি তাহলে সি কমন বাই আর কমন, তাহলে 2 - 4 + 6 + n4। এবং ওরাই বলেছে, প্রশ্নই বলেছে কেন্দ্রে বিভবের মান 0, তাহলে আমরা যে যোগফলটা বের করলাম এটা ইকুয়াল টু আসবে 0। তাহলে এখান থেকে n4 এর মান বের করো, c/4 ও পাশে চলে যাবে, চলে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে এখানে কি থাকছে, -4 আর 2 8, 4 থাকছে, তাহলে n4 এর মান হচ্ছে -4। ঠিক আছে, তো এই অঙ্কটা যদি এরকম করে আসে যে বর্গের কেন্দ্রে বিভব 0, তাহলে আমরা একটা সহজ কাজ করতে পারি, এত ঝামেলা না করে আমাদের এই যে 4 কোণাতে যে চার্জগুলো আছে সবগুলো যোগ করব, 2 - 4 + 6 + n4 = 0 দিয়ে আমরা 4 নাম্বার চার্জটা বের করে ফেলবো। ওকে, আচ্ছা কোন গোলকের পৃষ্ঠে 20 কুলম্ব মানের 10টা আধান ছড়াই দিছি, 20 কুলম্ব মানের 10টা, তাহলে গোলকের পৃষ্ঠে আমরা মোট চার্জ দিলাম কত, 20 কুলম্ব মানের 10টা চার্জ দিয়েছি, তার মানে মোট 200 কুলম্ব চার্জ আমরা দিয়ে ফেলেছি। উক্ত গোলকের ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত, 15 সেন্টিমিটার। আচ্ছা তাহলে আর এর মান হচ্ছে
15 সেন্টিমিটার। ওকে ফাইন। গোলকের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে, তাহলে 15 সেন্টিমিটারের থেকে 5 সেন্টিমিটার অবশ্যই ছোট। তার মানে এই ভিতরে কোথাও জিজ্ঞাসা করছে দূরে বিভব কত। তোমাকে আগেই বলেছি গোলকের ভিতরে সব জায়গায় বিভব পৃষ্ঠের সমান। ভিতরে যেখানেই বলুক বিভবটা কার সমান? পৃষ্ঠের সমান। তো আমাদের বিভব বের করার সূত্র কি হবে? ভি সমান 1/4πε0 চার্জ ভাগ ব্যাসার্ধ। তাহলে ওরা যদিও 5 সেন্টিমিটার দূরে বের করতে বলেছে, তারপরেও আমরা বের করব পৃষ্ঠ বরাবর। তাহলে 9 × 10⁹ চার্জের মান দিয়েছি আমরা 200 কুলম্ব। দূরত্ব কত? 15 সেন্টিমিটার আমরা ব্যবহার করবো 0.15। এটা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে সরাসরি তুমি রেজাল্ট পেয়ে যাচ্ছ। আচ্ছা, এই উদ্দীপকটা বিশাল উদ্দীপক, আগে রিডিং করি মনোযোগ দিয়ে। বায়ু মাধ্যম বিশিষ্ট কোন ধারকের সমতল পাত দুটি, তার মানে দুইটা সমতল পাত নিয়ে কথা বলা হচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রফল হচ্ছে 12, প্রত্যেকের ক্ষেত্রফল হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 10⁻⁻4 মিটার স্কোয়ার। সেন্টিমিটার মানে একটা সেন্টিমিটার মানে একবার 100 দিয়ে ভাগ, সেন্টিমিটার স্কোয়ার আছে তাহলে দুইবার 100 দিয়ে ভাগ, ভাগ মানে -4। আচ্ছা, তারা পরস্পর হতে 2 মিলিমিটার দূরে অবস্থিত। দুইটা পাতের মাঝখানে যে দূরত্ব সেটা হচ্ছে 2 মিলিমিটার বা 2 × 10⁻³ ধারকটিকে এত কুলম আধানে আহিত করলাম, তাহলে এটা হলো চার্জ, চার্জের মান। আহিত করা হলে পাত দ্বয়ের বিভব পার্থক্য হয় এত। তাহলে যদি আমি এত চার্জ দিই তাহলে এত বিভব হবে। এক ছাত্র ধারকটির প্রত্যেকটি পাতকে সমদ্বিখণ্ডিত করলো। পাতকে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে ক্ষেত্রফলটা হয়ে যাবে অর্ধেক। আচ্ছা, এটা পরের কথা। আচ্ছা, এক ছাত্র ধারকটির প্রত্যেকটি পাতকে সমদ্বিখণ্ডিত করে এত মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি ধারক বানায়। তাহলে এবারে সে ডিস্টেন্স রেখেছে এটা, আগের ডিস্টেন্স ছিল এটা, এখন নতুন ডিস্টেন্স হচ্ছে এটা। বানিয়ে তাদেরকে পরস্পর শ্রেণীতে যুক্ত করলো। কারণ আগে তো একটা ধারক ছিল, এবার দুইটা বানাইলো, শ্রেণী যুক্ত করলো। তো কি হলো? প্রত্যেক ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানের প্রাবল্য কত? প্রাবল্য, প্রাবল্য কিভাবে বের করা যায়? প্রাবল্য বের করার সূত্র হচ্ছে, দেখো, ভি সমান ইডি, ভি সমান ইডি। তাহলে বিভব দেওয়া আছে, ডি দেওয়া আছে, তাহলে আমরা প্রাবল্য পেয়ে যাব। তাহলে প্রাবল্য সমান ভি হচ্ছে 4, মিলি দেওয়া আছে, সো 10⁻³ আচ্ছা, ডিটা এখানে আছে ভাগ হয়ে যাবে। ডি কত? 2, এটাও মিলিতে আছে, তো 10⁻³ তাহলে রেজাল্ট হচ্ছে 2। তাহলে আমাদের প্রাবল্য হচ্ছে 2। অ্যান্সার ক্লিয়ার। আচ্ছা, এরপরে কি প্রশ্ন দিয়েছে এটা খেয়াল করো। ছাত্র কর্তৃক সৃষ্ট ধারক সমবায়ের ধারকত্ব পূর্বের ধারকের কত গুণ হবে? পূর্বের ধারকত্বের কত গুণ হবে? আমরা দেখব আগে ধারকত্ব কত ছিল, আগে ধারকত্ব কত ছিল সেটাকে আমরা বের করব। তো আমাদের আগে ধারকত্ব ছিল সি সমান ε0 a/d। এরপরে সে কি করেছে? আচ্ছা, এদের মানগুলো আমরা একটু বসাই নিই। তাহলে ε0 আমরা আমি এ এর মানটা বসাবো না, শুধু ডি এর মানটা বসাবো। এর মানটা কেন বসাচ্ছি না বুঝতে পারবা। আচ্ছা, ডি এর মান কত ছিল? 2 মিলিমিটার, 2 × 10⁻³ এবার সে কি করেছে? সে যেটা করেছে, সে এই ক্ষেত্রফলটা অর্ধেক করে দিয়েছে, ক্ষেত্রফলটা অর্ধেক করে দিয়েছে, আর ডিস্টেন্সটা 0.5 দিয়েছে, ডিস্টেন্সটা দিয়েছে 0.5। 0.5 মানে এটাকে এভাবে বলা যায় যে 2 এর দেখো 4 ভাগের 1 ভাগ, 2কে যদি 4 ভাগ করো তাহলে 0.5 হবে, তার মানে d/4। তাহলে আমাদের এক একটা ধারক কত হলো? এই 4টা উপরে উঠে যাবে, 2
এপসাইলন নট এ বাই ডি। আমাদের আগে কত ছিল? এপসাইলন নট এ বাই ডি। আচ্ছা, এরকম সে একটা ধারক বানাইছে, অর্ধেক করেছে ক্ষেত্রফল, দূরত্ব 4/1 করেছে, আবার সে আরো একটা অকাম করেছে। কি করেছে? এই ধারক দুইটাকে ওই আবার শ্রেণীতে রেখেছে। তাহলে এই C2 যে ধারকটা, এটা আবার শ্রেণীতে রেখেছে। তাহলে তুল্য কত হবে? একই টাইপের দুইটা। তাহলে একই টাইপের যদি দুইটা হয়, সংক্ষেপে এই কাজটা করা যায় যে যা আছে 2 দ্বারা ভাগ করা যায়। মানে দুইটা যদি সেম টাইপের হয়, তাহলে শ্রেণীতে তুল্য বের করার সময় 2 দ্বারা ভাগ করলে হয়। তাহলে আগে ছিল এটা C2, তাহলে 2 এপসাইলন নট এ বাই ডি, আবার সেটা 2 ভাগ হচ্ছে, তাহলে 2 2 কেটে যাবে। ঘুরে ফিরে দেখো আগের মতো এপসাইলন নট এ বাই ডি থেকে গেল। তাহলে সে কি করেছিল আমি আরেকবার বলি। প্রথমে ক্ষেত্রফল ছিল এ, দূরত্ব ছিল ডি, তোমার ধারকত্ব এটা। এরপরে কি করেছে? ক্ষেত্রফল করেছে অর্ধেক, আর দূরত্বটা করেছে 4/1। এই যে ধারকত্বটা তৈরি হলো, এই দুইটা ধারককে সে আবার শ্রেণীতে রেখেছে। তাহলে এই জিনিসটা সেম টাইপের দুইটা জিনিস শ্রেণীতে আছে, তাহলে এই দুইটা মিলে তুল্য কত হবে? তাহলে একই টাইপের দুইটা যদি থাকে, ওই টোটাল মানকে 2 দ্বারা ভাগ করলেই আমরা রেজাল্ট পাই। তাহলে দুইটা মিলে আমাদের ধারকত্ব হলো আগের মতোই। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে যে সমান, আগে যা ছিল তাই হবে। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। একটি সমান্তরাল পাতধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল, সমান্তরাল পাতধারক পাতের ক্ষেত্রফল মানে এটা হচ্ছে এ, পাতধার মধ্যবর্তী দূরত্ব ডি, বিভব ভি, ধারকের একক আয়তনে বিভব শক্তি কত জুল। আচ্ছা, তো খেয়াল করো, আমরা একক আয়তনে যেটা বলি এটাকে শক্তি ঘনত্ব বলছিলাম। তাহলে হাফ এপসাইলন নট ই স্কোয়ার বা হাফ এপসাইলন নট ই মানে কি? ভি বাই ডি স্কোয়ার। তাহলে আমরা এদের মানগুলো বসাবো, বসা দেবো কত আসে। আচ্ছা, আমি একটু ক্যালকুলেটর চাপ দিয়ে দেখি কত আসে। আচ্ছা, আমার এখানে অ্যান্সার আসছে 0.00398। তার মানে এটাকে 0.004 লেখা যায়। ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে ক্ষেত্রফলটা দিয়েছে, ক্ষেত্রফলটা আমাদের কিন্তু লাগলো না। তো পরীক্ষায় এরকম এক্সট্রা ডাটা থাকতেই পারে। তড়িৎ প্রাবল্য দূরত্বের মধ্যে সম্পর্ক দেখো, তড়িৎ প্রাবল্য ই সমান সি কিউ ভাগ আর স্কোয়ার। তাহলে প্রাবল্যের সাথে আর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে গ্রাফটা অবশ্যই হবে অধিবৃত্ত বলি আমরা। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে একটা অধিবৃত্ত সম্পর্ক। বিভব পার্থক্য স্থির থাকলে একটি চার্জের ধারকের শক্তি, ধারকের শক্তি শক্তি তাহলে ভি কনস্ট্যান্ট, তাহলে শক্তি সমান কি? হাফ কিউ ভি। যেহেতু চার্জের কাহিনী, আমাদের যদি এখানে ধারকত্বের আলোচনা আসতো তাহলে হাফ সিভি স্কোয়ার করতাম। যেহেতু এখানে শক্তি, বিভব আর চার্জ এই তিনটার কথা বলা আছে, তাই এই তিন রিলেটেড সূত্র বের করলাম। তাহলে শক্তি চার্জের সমানুপাতিক। ওকে, একটি তড়িৎ দ্বিমেরুর চার্জ দুটির পরিমাণ কত হবে? তড়িৎ দ্বিমেরুর চার্জ সব সময় সমপরিমাণ এবং বিপরীত ধর্মী হবে। তাহলে দেখো এই জায়গাতে চার্জের মান সমান এবং একটা প্লাস একটা মাইনাস, সো এটা দিয়ে তুমি তড়িৎ দ্বিমেরু তৈরি করতে পারবা। একটি দ্বিপোলের জন্য, দ্বিপোল মানে দ্বিমেরু, তড়িৎ প্রাবল্য কি রূপে পরিবর্তিত হয়? তো আমরা একটু আগে একটা সূত্র দেখছিলাম যে ই সমান 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব রুট ওভার 1 + 3 cos স্কয়ার থিটা ওভার বিশাল সূত্র। তাহলে ই এর সাথে আর এর সম্পর্ক কি? ঘনর ব্যস্তানুপাতিক, বা এটাকে এভাবে লেখা যায় ই সমানুপাতিক আর টু দি পাওয়ার -3। তাহলে এই যে সম্পর্ক, এটা মানে ঢাকা ভার্সিটিতে আসছিল, সাস্টে আসছিল, বেশ কয়েক জায়গায় আসছে। এটা এখানে অলরেডি তোমার কয়েকটা জায়গাতে দেখাও আছে। আচ্ছা, আধান ও বিভব কিউ আর ভি এর গুণফল কি? কাজ নির্দেশ করে। ডাব্লিউ সমান কিউ ভি।
তাহলে অবশ্যই গুণফলের এককটা হবে জুল। ক্লাস করতে করতে বিরক্ত হয়ে গেছো? একটু পজ করে যাও, রেস্ট নিয়ে আসো। রেস্ট না হলে তারপর বাকিটা করবা, ঠিক আছে? আমি বকে যাচ্ছি। দেখো, দুটি সমান্তরাল তার দিয়ে একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হলে, আচ্ছা এই প্রশ্নটা আমাদের এই অধ্যায়ের না, এটা চুম্বক অধ্যায়ের প্রশ্ন, বা এখানে অ্যাড করে দিছে, আমরা চুম্বক অধ্যায়ে গেলে আবার পাবো। তো এটাকে আপাতত আমরা থিওরিটিক্যালি মনে রাখি যে যদি একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হয় দুইটা পাশাপাশি থাকা তারের, তাহলে এই তার দুটার মধ্যে বিপরীতধর্মী বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয়, যার কারণে এরা পরস্পরকে আকর্ষণ করে। আর যদি বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হতো তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করত। তাহলে একই দিকে যদি হয় তাহলে বিপরীতধর্মী চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, যার কারণে এরা পরস্পরকে আকর্ষণ করে। নিচের কোনটি চার্জ প্রবাহের হার? চার্জ প্রবাহের হার, হার মানে সময় দ্বারা ভাগ, তো এটা জানি যে এটা সমান হচ্ছে I Q/T। বায়ুতে একটি সমান্তরাল পাতধারকের প্রতিপাতে চার্জের তলমাত্রিক ঘনত্ব এত, তলমাত্রিক ঘনত্ব মান হলো সিগমা। সিগমার মানটা দেখো এপসাইলন নটের মানের সমান দিয়েছে ওরা। আচ্ছা, ধারকের অভ্যন্তরীণ পরবর্তী ধ্রুবক হচ্ছে 5, প্রবেশ করানো হলে তড়িৎ প্রাবল্য কত? সমান্তরাল পাত ধারকের প্রাবল্য বের করার যে সূত্রটা সেটা হচ্ছে সিগমা/2 এপসাইলন নট। আর যখন পরবৈদ্যুতিক ধ্রুবক থাকবে, ভালো করে খেয়াল রাখবা, যেখানে এপসাইলন নট পরবৈদ্যুতিক ধ্রুবকটা সেখানে। তাহলে পরবৈদ্যুতিক ধ্রুবকের মানটা সব বসায় দাও। দেখো আমাদের প্রশ্নে এপসাইলন নট আর সিগমার মান কিন্তু সেম দেওয়া আছে, তাহলে এটা কেটে যাবে। তাহলে 1/2 ইন্টু কে এর মান দেওয়া আছে প্রশ্নে 5, তাহলে 1/10, তার মানে 0.1। একটি চার্জিত সমতল পরিবাহের সন্নিকটে, দেখো যদি একটা পাত থাকে তাহলে প্রাবল্য হচ্ছে সিগমা/2 এপসাইলন নট। আর যদি দুইটা পাত থাকে, যদি দুইটা পাত থাকে ই সমান সিগমা/2 এপসাইলন, সরি শুধু এপসাইলন নট। আচ্ছা দেখো, বায়ুতে একটি সমান্তরাল পাত ধারকের, একটি সমান্তরাল পাত ধারক, তার মানে দুইটা পাত আছে এখানে, একটা সমান্তরাল পাত ধারকে কিন্তু দুইটা পাত থাকে। পাতে চার্জের তলমাত্রিক ঘনত্ব দেখো মানটা যেটা দিয়েছে এটা কিন্তু সিগমার মান দিয়েছে, খেয়াল করছো? আচ্ছা, ধারকে পরবর্তী ধ্রুবকের মান দিয়েছে, তড়িৎ প্রাবল্য কত? যদি একটা পাত হয় তাহলে সিগমা/2 এপসাইলন নট, আর যদি দুইটা পাত হয় তাহলে প্রাবল্য হচ্ছে সিগমা/অনলি এপসাইলন নট। আর একটা বিষয় খেয়াল রাখবা, যদি পরবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া থাকে তাহলে যেখানে কে সেখানে কে থাকবে, মানে এপসাইলন নটের জায়গাতে কে, মানে এপসাইলন নটের সাথে কে থাকবে। আচ্ছা, তো আমাদের এখানে তো সমান্তরাল পাত, তার মানে আমাদের দুইটা পাত, সো আমরা ব্যবহার করব এই সূত্র। তো একটু মানগুলো বসাও। তাহলে সিগমার মান এপসাইলন নটের মান সমান, তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে 1/5, তার মানে 0.2 হবে অ্যান্সার। এরপরে বলেছে একটি চার্জিত সমতল পরিবাহের, একটি, খেয়াল করো, একটি চার্জিত সমতল পরিবাহী, মানে একটা পাতের আলোচনা হচ্ছে এখানে, সন্নিকটে প্রাবল্য কত? তাহলে ই সমান সিগমা/2 এপসাইলন নট। তাহলে আমরা একটু খেয়াল রাখবো, সমান্তরাল পাতের ক্ষেত্রে যদি একটা পাত হয় তাহলে সিগমা/2 এপসাইলন নট, যদি দুইটা হয় তাহলে সিগমা/এপসাইলন নট, এবং যদি সমান্তরাল পাতের এক সাইডে প্লাস থাকে এক সাইডে মাইনাস থাকে তাহলে এই মানগুলো ভিতরের, বাইরে প্রাবল্য 0। ওকে, নেক্সট। দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলো, দূরত্ব যা ছিল অর্ধেক করা হলো, চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হলো। ওই যে একটু আগে যেটা বললাম, শুরুতে যেটা শুরু করছিলাম যেটা দিয়ে CQ1 Q2 ভাগ দূরত্ব স্কয়ার, যে এটা এত গুণ করলাম ওটা কত গুণ হবে, এগুলো পরীক্ষায় আসে। তাহলে তুমি কি করেছো, দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে দিয়েছো, তাহলে ডিএস জায়গায় বসাও হাফ, চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করেছো, তাহলে এটা অর্ধেক এটা অর্ধেক, তাহলে হাফ, তাহলে কি থাকছে, তাহলে হাফ স্কয়ার, তার মানে 1 থাকছে।
তার মানে আগে যা ছিল তাই থাকবে, অর্থাৎ এখানে যে মানটা বের হবে এই কাহিনী করে আমরা বলবো এত গুণ, আর 1 গুণ মানে যা ছিল তাই। একটি বিন্দু চার্জ হতে এত দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান হচ্ছে ই। 1 মিটার দূরত্বে প্রাবল্য কত? আমরা জানি ই সমান সি কিউ ভাগ আর স্কোয়ার। তাহলে দূরত্ব অর্ধেক হয়ে গেছে, খেয়াল করো, আগে 2 মিটার দূরে ছিল, এখন 1 মিটার দূরে, দূরত্ব অর্ধেক হয়ে গেছে, তাহলে প্রাবল্য কত হবে? তাহলে যাকে যত গুণ করেছো তার জায়গায় মান বসাও, দূরত্ব তুমি অর্ধেক করে দিয়েছো, তাহলে 1/2 স্কোয়ার, আর স্কোয়ার যেহেতু নিচে তাই হাফটা নিচে বসাইছি, তাহলে 4, তাহলে প্রাবল্য হয়ে যাবে 4 গুণ। 4 মাইক্রোফ্যারাড, তার মানে ধারকত্বের মান। ধারককে এত ভোল্ট ব্যাটারি, তাহলে এটা সি এটা ভি, ধারকের সঞ্চিত শক্তি কত? তাহলে এটা তো হাফ সি ভি স্কোয়ার, হাফ সি ভি স্কোয়ার করলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। এটা খুব একটা খাটনির জিনিস না। বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত ক্যাপাসিটর সমমানের একটি ক্যাপাসিটর সমান্তরালে যোগ করলে, একটা ক্যাপাসিটর আছে, তুমি আরো একটা ক্যাপাসিটর কি করলা? সমান্তরালে দিলা। ক্যাপাসিটর মানে ধারক, দুইটা ধারক যদি তুমি সমান্তরালে দাও তাহলে মানটা কি হয়ে যায়? বেড়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে বৈদ্যুতিক পাখার মোট ক্যাপাসিটরের মান কি হয়ে যাবে? বেড়ে যাবে। দেখো 0.5 মিটার ব্যাসার্ধের একটি গোলক, তাহলে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, গোলকের কেন্দ্রে প্রাবল্য কত? গোলকের কেন্দ্রে মানে কি? গোলকের ভিতরে বলেছে, তাহলে ভিতরে প্রাবল্য 0, আমরা জানি সবাই। একটি এম ভরের পানির ফোঁটা, একটি ইলেকট্রনের চার্জ দেওয়া হলো, তাহলে এখানে চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ। এই পানির ফোঁটাকে শূন্যে ভাসিয়ে রাখতে হলে কি পরিমাণ তড়িৎ বল প্রয়োজন হবে? দেখো এই পানির ফোঁটার ভর যেহেতু এম, তাহলে এর এমজি কাজ করবে নিচের দিকে, আর তুমি যদি এটাকে শূন্যে ভাসায় রাখতে চাও তাহলে অবশ্যই ঊর্ধ্বমুখী একটা বল থাকতে হবে, এবং এর চার্জ যেহেতু ই, তাহলে আমাদের কিউ ই, এই পরিমাণ আমাকে বল সেখানে সাপ্লাই দিতে হবে। তাহলে এমজির মান যত, কিউ এর মান আমার তত হইতে হবে। তাহলে কি হবে? আমরা ভাষায় রাখতে পারবো। তাহলে এখানে চার্জের মান তো ই, তাহলে প্রাবল্য সমান এম জি ভাগ কিউ, আর কিউ এর মান হচ্ছে ই, কারণ আমরা একটা ইলেকট্রনের চার্জ দিছিলাম, সো চার্জের মানটা হচ্ছে ই, তাহলে এম জি বাই ই। সমান্তরাল পাত ধারকের দুই পাতের মধ্যে ডাইইলেকট্রিক দ্বারা পূর্ণ করায়, ডাইইলেকট্রিক মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ধারকত্ব 5 থেকে 60 হইলো, মানে আগে ছিল 5 এখন হলো 60, তার মানে 12 গুণ হইলো। ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত? দেখো সি সমান এপসাইলন নট এ বাই ডি, এটা হচ্ছে আমাদের সূত্র। আর যদি ডাইইলেকট্রিক ধ্রুবক দেওয়া থাকে তাহলে এর সাথে কি আসে? একটা কে কানেক্ট হয়, তাহলে সি এর সাথে কে এর সম্পর্ক কি? সমানুপাতিক। তাহলে ধারকত্ব যেহেতু আমাদের 5 থেকে 60 হয়েছে, মানে 12 গুণ হয়েছে, সেটা অবশ্যই কে এর কারণে হয়েছে, তাহলে এখানে কে এর মানটা হচ্ছে 12। এই অঙ্কটা একটু বড় অঙ্ক, ঠিক আছে? অঙ্কটা একটু বড়, আমি তোমাদের করে দিচ্ছি, একটু টাইম নিয়ে ধৈর্য ধরে দেখবা। দুটি শোলা বলের প্রত্যেকটির ওজন হচ্ছে এত, বলেছে ওজন কিন্তু দিয়ে রাখছে ভর, এবং এত মিটার দৈর্ঘ্যের সিল্কের সুতার মাধ্যমে একই বিন্দু থেকে ঝুলানো আছে, মানে জিনিসটা এরকম, দুইটা শোলা বলকে এভাবে আমরা ঝুলাই রেখেছি, দুইটার ভর সেম, এরা সমভাবে চার্জিত, তার মানে এদেরকে তুমি কি করেছো? সমানভাবে চার্জ দিয়েছো। আচ্ছা, চার্জ দিলে যদি সমানভাবে চার্জ দাও তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে চেহারাটা হয়ে যাবে এরকম, এরা দূরে সরে যাবে। যখনই চার্জ দিবা তখনই তারা এরকম হয়ে যাবে, যখন চার্জ ছিল না তখন এরকম ছিল। আচ্ছা, এরা সমভাবে চার্জিত, একে অন্যকে এত মিটার দূরত্বে, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 0.04 দূরত্বে বিকর্ষণ করে। প্রতিটি বলে চার্জের পরিমাণ কত? তাহলে এখানে কতটুকু চার্জ আছে আর এখানে কতটুকু চার্জ আছে, চার্জ তো সমান কিন্তু সেটার মানটা কত সেটা আমাকে বের করতে। তো দেখো আগে তারা এভাবে ছিল,
এই যে সুতার দৈর্ঘ্য, সেই সুতার দৈর্ঘ্য আগের মতোই থাকবে। তো এটা হচ্ছে 0.8 মিটার, তাহলে 0.8 মিটার। আর যেহেতু এরা দূরে সরে গেছে, সো এটাকে আমি যদি এভাবে টান দিই, তাহলে এটা হয়ে যাবে 0.02 মিটার, অর্ধেক। এখন খেয়াল করো, কাহিনী হচ্ছে যে এই জিনিসটা এখানে ভারসাম্য অবস্থায় আছে, দুইটা বিকর্ষণ করে দুইটা দূরে সরে আছে, মানে আকাশে এভাবে ভেসে আছে। কেমনে সম্ভব? এখানে খেয়াল করো, এই সুতার টান একটা কাজ করছে এইদিকে, দড়িটা টান টান হয়ে আছে, আবার এর ওজন কাজ করছে এইদিকে। এই ছোলা বলটা যে আছে এর একটা ওজন আছে, তো ওজনটা কাজ করছে এইদিকে। আবার যদি বলি যে এই দুইটা চার্জের একটা বিকর্ষণ বল আছে যেটা কাজ করতেছে এইদিকে, সেই বিকর্ষণ বলের মানটা কত? সেই বিকর্ষণ বলের মানটা আমি যদি বের করি, F সমান সি Q1 Q2 ভাগ দূরত্ব স্কোয়ার। আচ্ছা, তাহলে এই যে এই টান mgf, এই তিনজন মিলে এখানে একটা ভারসাম্য অবস্থা তৈরি করেছে। তো যেহেতু এরা ভারসাম্য অবস্থা তৈরি করেছে, এই ভারসাম্যের কনসেপ্টটা আমরা ব্যবহার করে কি বলে আমরা করতে পারি, এম এর মান বা কিউ এর মান যেটা ওরা কি চেয়েছে, ওরা চার্জের মান চেয়েছে, তাহলে চার্জের মানটা আমরা বের করার চেষ্টা করব। তো দেখো, এখানে যদি আমরা লামের উপপাদ্য ব্যবহার করি, লামের উপপাদ্য যদি ব্যবহার করি, তাহলে এই কোণটা আমি মনে মনে ধরলাম থেটা। তাহলে লামের উপপাদ্য কি বলে? mg বাই অপর যে দুইটা বল আছে এদের মধ্যবর্তী কোণ। তাহলে সাইন এই কোণটা হবে 180 মাইনাস থেটা, 180 মাইনাস থেটা। আবার যদি আমি এফ নিই, যদি এই বলটা নিই, তাহলে এই কোণটা আমাকে নিতে হবে, অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ। তাহলে এফ বাই সাইন 90 প্লাস থেটা, 90 প্লাস থেটা। আমার এইটুকুই যথেষ্ট। তাহলে একটু ক্যালকুলেশনটা এখানে করে নিই, mg বাই দেখো সাইন 180 290 মাইনাস, তার মানে শুধু সাইন থেটা, এফ বাই সাইন 90 মানে বেজ অন 90 কস হয়ে যাবে, কস থেটা। তাহলে mg ইকুয়াল এফ সাইন থেটা যদি উপাশে চলে যায়, সাইন বাই কস ট্যান থেটা। এবার আমরা কি করব? থেটার মানটা বের করব। থেটা মানে কি? এই যে একটা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে এইটুকু, এটা একটা ত্রিভুজ ফর্ম তৈরি হয়ে আছে। এই যেটা একটা ত্রিভুজ তৈরি হয়ে আছে। তো এই ত্রিভুজটার এখানে যদি আমরা ট্যান থেটা বলি, তাহলে লম্ব হবে না, কস থেটা দিয়ে যদি বের করি, কস থেটা সমান ভূমি ভাগ অতিভুজ, সরি ভুল লিখলাম, অতিভুজটা হচ্ছে 0.8, তাহলে অতিভুজটা হবে 0.8। তাহলে এখান থেকে আমি থেটা পেয়ে যাব। এফ, এই যে এফ আছে, তো সবগুলো মান আমরা এখানে বসাই দিব। তাহলে এম এর মান এই যে প্রশ্ন দেওয়া আছে 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3, জি এর মান 9.8, এফ এর মান এই যেটা বসাবো, সি মানে 9 × 10 টু দি পাওয়ার 8, তাহলে 9 × 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 9, 9 × 10 টু দি পাওয়ার 9, কিউ মানে দুইটা কিউ আছে, তাহলে কিউ স্কয়ার, নিচে আছে 0.04 স্কয়ার, 0.04 স্কয়ার ইনটু এই যে ট্যান থেটা, ট্যান থেটা এই যে এখান থেকে বের করো, থেটা মানে কি? কস ইনভার্স, এটা কস ইনভার্স এটা, তাহলে কস ইনভার্স 0.02 ভাগ 0.8, এই মানটা পুরোটাই আমরা ক্যালকুলেটরে বসাই দিয়ে
একবারে কিউ এর মান বের করব। আমি একটু বের করছি, দেখি অ্যান্সার কত আসে। তাহলে 9.8⁻³ ইকুয়াল 9⁹। তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়াচ্ছে 6.6 10⁻⁹। তাহলে 6.6 10⁻⁹। ওকে, আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো এখানে দুইটা গোলক দেওয়া আছে, ছোট গোলক একটা, বড় গোলক একটা। এর ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, এর ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব আমরা দেখতে পাচ্ছি 4 মিটার। উদ্দীপক অনুসারে পি বিন্দুতে, এই যে পি বিন্দুতে বিভব কি বিন্দুতে বিভবের চেয়ে বেশি। দেখো ভি সমান সি কিউ ভাগ আর, যার ব্যাসার্ধ বড়, যার ব্যাসার্ধ বড় তার বিভব কম হয়। তো এখানে যেহেতু এটা বড় গোলক, দুইটা চার্জের মান যদিও সেম, বড় গোলক এর ব্যাসার্ধ বড়, ওর বিভবটা কি হবে, কম হবে। তাহলে পি বিন্দুর বিভব বেশি হবে, কত সত্য। পি ও কিউ বিন্দুতে প্রাবল্য শূন্য, গোলকের ভিতরে পি বিন্দু, গোলকের ভিতরেই কিউ বিন্দু, তো ভিতরে প্রাবল্য শূন্য হয়, সত্য। ছোট গোলকের ধারকত্ব বড় গোলকের ধারকত্ব হচ্ছে বেশি, সি সমান 4πε0 আর। তাহলে যার আর বড় তার সি বড়, মানে উল্টো কথা বলেছে, ছোট গোলকের ধারকত্ব বড় গোলকের চেয়ে বেশি হইতে পারে না, এটা ভুল। নেক্সট চলে যাও। গোলকদ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে, ঠিক আছে। দেখো এই যে চার্জের মান সমান, এখান থেকে এই পর্যন্ত যদি আমরা ধরি, তাহলে ঠিক মিডল পয়েন্টে আমাদের লব্ধিটা শূন্য হবে। দুই দিকে চার্জের মান যদি সেম হয়, তাহলে ঠিক মধ্যবিন্দুতে কি হয়, লব্ধিটা শূন্য হয়। দেখো চার্জিত গোলকটির ক্ষেত্রে তড়িৎ বিভব ভি, কেন্দ্র হতে দূরত্ব আর। আচ্ছা এই যে ভালো জিনিস, চার্জিত গোলকের ক্ষেত্রে তড়িৎ বিভব ভি, কেন্দ্র থেকে দূরত্ব। এই যে গোলক, আমি কি বলেছিলাম, কেন্দ্র থেকে ব্যাসার্ধ পর্যন্ত বিভব সেম, একটাই। তাহলে এরপরে আবার এই সূত্র অনুসারে চেঞ্জ হবে, সি কিউ বাই আর। তাহলে পরে ব্যস্তানুপাতিক, তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত সেম, তারপর ব্যস্তানুপাতিক। তাহলে এটা হচ্ছে আমাদের বিভব এবং আর এর গ্রাফ। কোথায় আছে অপশনে, এই যে অপশন এখানে আছে। যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, প্রাবল্য দেওয়া আছে, আমার কাছে চাইছে বিভব। খেয়াল রাখবা ভি সমান ইডি, এটা হচ্ছে যদি ধ্রুব প্রাবল্য হয়, কনস্ট্যান্ট টাইপের প্রাবল্য হয় তাহলে এটা। আর যদি কনস্ট্যান্ট টাইপের প্রাবল্য না হয়, তাহলে যোগজীকরণ করে বের করতে হয়। যেহেতু এক্স অক্ষে বরাবর বলেছে, এক্স অক্ষের সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। আর বিভব অল টাইম একটা নেগেটিভ রাশি, তাই মাইনাস দেবো আমরা। তাহলে সি এক্স স্কোয়ার, তাহলে মাইনাস সি এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এক্স স্কোয়ারকে যোগজীকরণ করলে কি হবে, এক্স কিউব বাই 3, তাহলে সি এক্স কিউব বাই 3। বর্ণিত চিত্রে প্রতিটি ধারকের ধারকত্ব, প্রত্যেকটা ধারকের ধারকত্ব দেওয়া আছে। এ আর বি, এই দুই বিন্দুর মধ্যে কার্যকর ধারকত্ব কত হবে। তাহলে দেখো আমরা ধারকগুলো যেভাবে আছে, আমরা তিনটা বিন্দুকে একটু সেপারেট করে নিলাম, তারপর আমরা আমাদের মতো করে রাখবো। দেখো এ থেকে বি এর মধ্যে, বি মানে তো এই পুরোটা একটা বিন্দু, এ থেকে বিতে একটা ধারক আছে, আমরা দিয়ে দিলাম। তারপর দেখো বি থেকে সিতে, বি থেকে সিতে দুইটা ধারক আছে, এই দিক দিয়ে একটা, আবার এই যে এখান থেকে এই দিক দিয়ে একটা, তাহলে দুইটা ধারক আমি দিয়ে দিলাম। তারপরে আবার এ থেকে সিতে এখানে একটা আছে। তাহলে দেখো জিনিসটা আমাদের জন্য একটু ইজি হয়ে গেল। আশা করি এখন তোমরা অবশ্যই পারবা। তাহলে এই দুটো প্যারালাল, তার সাথে এটা শ্রেণী, তার সাথে এটা প্যারালাল। তাহলে এখন তুমি মুখে মুখে এটা হিসাব করে ফেলতে পারবা। তাহলে সবগুলো যেহেতু 3 বলেছে, তাহলে 3 আর 3 6, তাহলে এখানে 6 আর এখানে 3, তাহলে এই 6 আর 3 শ্রেণীতে আছে। ধারকের বেলায় শ্রেণীতে কিভাবে বের করি আমরা, 6 গুণন 3, 6 যোগ 3, তার মানে 18/9, তাহলে 2। তাহলে উপরের লাইনে হচ্ছে 2, নিচের লাইনে 3, তাহলে মোট হয়ে যাবে 5। প্যারালালের বেলায় আমরা যোগ করে দিই। ওকে, আচ্ছা দেখো
পৃথিবীকে এত ব্যাসার্ধের একটা গোলক ধরো, মাইক্রোফ্যারাড এককে ধারকত্ব বের করো। তাহলে আমরা সূত্র করে জানি সি সমান 4πε0 r, এটা হচ্ছে সূত্র 4πε0 r। তাহলে এগুলোর মান বসায় দেব, সাথে আমরা আর এর মান বসায় দেব। আর কত 6.4, যেহেতু সেন্টিমিটারে আছে আমরা দুইটা শূন্য কমাই দিয়ে কাজ করব, সেন্টিমিটারকে মিটার বানাবো যেহেতু। তাহলে 6.4 10⁶। তাহলে ক্যালকুলেশন করো, একবারে রেজাল্ট পেয়ে যাবা। তো এটা আমি আর করে দিচ্ছি না, যে রেজাল্টটা পাবা সেটাকে আবার 10⁶ দ্বারা ভাগ করতে পারো, তাহলে তুমি মাইক্রো রেঞ্জে পেয়ে যাবা। আচ্ছা, এটা একটু নিজে করো। দুটি পরিবাহীর ধারকত্ব দেওয়া আছে, দুইটা পরিবাহীর ধারকত্ব দেওয়া আছে 3 এবং 2। তাদের বিভব দেওয়া আছে 18 আর 8। তাদের একটি তার দ্বারা যুক্ত করলে বিভব কত হবে? আচ্ছা খেয়াল করো, এটা একটা গোলক, এটা একটা গোলক, আমি গোলাকারই ধরছি আপাতত। দুটি পরিবাহীর ধারকত্ব, তাহলে এর সি দেওয়া আছে, এর সি দেওয়া আছে। তাদের বিভব কত হবে? বিভব আলাদা করে দেওয়া আছে। এখন ওরা বলছে এদেরকে যদি আমি কানেক্ট করে দিই তাহলে কি হবে? দেখো, যেহেতু এদের মধ্যে বিভবের পার্থক্য আছে, তাহলে এদের মধ্যে চার্জের একটা আদান প্রদান হবে। কতক্ষণ আদান প্রদান হবে? যতক্ষণ বিভব সেম না হয়। তার মানে কোনো একটা সময় গিয়ে এই দুইজনের বিভব কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। এখন খেয়াল করো, এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2। যখন আমি দুইটাকে কানেক্ট করে দেব, ধরো আমার দুইটা জগ আছে, একটা জগে 2 লিটার ধরে, একটা জগে 3 লিটার ধরে। দুইটা জগকে যদি আমি একসাথে ব্যবহার করি তাহলে আমার কয় লিটার মোট পানি ধরবে? তাহলে 5 লিটার। তো ধারকত্বের বেলায় সেম কাহিনী, এখানে আমাদের 2, এখানে 3, তাহলে মোট ধারকত্ব হবে যখন আমি কানেক্ট করে দেবো একসাথে 5। মোট বিভবটা কত হবে এটা আমি আপাতত জানি না, যে মোটটা কত হবে এটাই আমাকে বের করতে হবে। কারণ বিভব যতক্ষণ ইকুয়াল না হয় চার্জের আদান প্রদান হইতে থাকবে। আরেকটা ঘটনা ঘটবে, যে এদের মধ্যে এই মুহূর্তে যে চার্জগুলো আছে চার্জগুলো আদান প্রদান হবে, বাট চার্জের আদান প্রদান হইলেও মোট চার্জের পরিমাণ কিন্তু সেম থাকবে। তো আমরা বলতে পারি যে চার্জ আদান প্রদান করার আগে মোট চার্জ আর চার্জ আদান প্রদান করার পরে মোট চার্জ এটা কিন্তু সেম থাকবে। হইতে পারে যে আগে এখানে বেশি ছিল এখানে কম, এদিক থেকে ওই দিক চলে গেল, এমনটা হতেই পারে। তো যেটাই হোক, চার্জ আদান প্রদান করার আগে মোট চার্জ আর আদান প্রদান করার পরে মোট চার্জ সেম হবে। তো যাই হোক, আগে কিউ মানে কি সিভি C1V1, কিউ মানে কি সিভি C2V2, পরে C1V, কারণ পরে তো দুইজনের বিভব সেম হবে, কারণ সেম হওয়ার পর আর তো আদান প্রদান হবে না। তাহলে C1V C2V, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করে ভি এর মানটা বের করতে পারো। C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। তাহলে মূল কথা হলো, দুইটা চার্জিত বস্তুকে যদি আমরা কানেক্ট করি, তাহলে যদি তাদের বিভবের পার্থক্য থাকে তাহলে চার্জের আদান প্রদান হবে, আর যদি পার্থক্য না থাকে তাহলে চার্জের আদান প্রদান হবে না। তো বিভবের পার্থক্য আছে, আদান প্রদান হবে, কতক্ষণ ধরে হবে? ততক্ষণ ধরে হবে যতক্ষণ দুইজনের বিভব সেম না হয়। আমরা সেই সেম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তো চার্জের আদান প্রদানের ক্ষেত্রে আরেকটা বিষয় থাকবে, যে চার্জ আদান প্রদান করার আগের মোট চার্জ আর আদান প্রদান করার পরে মোট চার্জের পরিমাণ কি হবে? সেম হবে। তাহলে আগে তাদের চার্জের সূত্র অনুযায়ী C1V1 C2V2, এখানেও তাই। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এটার ক্যালকুলেশনটা আমি একটু একবারে করে দেখছি হচ্ছে কিনা। তাহলে আমাদের হিসাব করে দেখো, অ্যান্সার আসবে 12। তুমি তোমার মতো করে বসাও, বসায় দেখবা রেজাল্ট আসবে 12। আর কি আছে? আর একটা পেজ। ওকে, সুষম দ্রুতিতে গতিশীল আধান উৎপন্ন করে। আচ্ছা, যদি চার্জ গতিশীল হয় তাহলে স্বাভাবিক চার্জ গতিশীল মানে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যেখানে তড়িৎ প্রবাহিত হয় সেখানে অটোমেটিক চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সো দুইটাই তৈরি হবে। ডি দূরত্বে থাকা 1 মাইক্রোকুলম আর 5 মাইক্রোকুলম দুটি আধানের দ্বারা একে অন্যের উপর প্রযুক্ত বলের অনুপাত। আচ্ছা, এখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এদের মান কম বেশি হতে পারে, কিন্তু খেয়াল রাখবা এই চার্জ ওকে যে বলে বিকর্ষণ করবে ওইও সেম বলে বিকর্ষণ করবে। একজন আরেকজনকে সেম বলে আকর্ষণ বা সেম বলে
বিকর্ষণ করে, তাহলে 1:1। কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা, কুলম্ব ধনাত্মক আধান, কুলম্ব ধনাত্মক আধান মানে 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা, তাহলে বলরেখার সংখ্যা মানে ফ্লাক্স Q/ε0। তাহলে কিউ এর মান যদি আমি 1 ধরি তাহলে ε0, তাহলে ε0 এর মান বসে দাও। কোন স্থানে বিভব দেওয়া আছে, দেখো আমরা একটু আগে দেখলাম প্রাবল্যকে যোগজীকরণ করলে বিভব পাওয়া যায়, তাহলে বিভবকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কিন্তু প্রাবল্য পাওয়া যাবে, সাথে একটা মাইনাস থাকবে। তাহলে এটাকে তুমি অন্তরীকরণ করো, তাহলে এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4x, আর এত বিন্দুতে তাহলে x এর মান হচ্ছে 3, তাহলে এখানে 3 বসায় দাও, 3 4 12, 3 15, সামনে একটা মাইনাস থাকবে। আচ্ছা, তো এখানে আমরা 3 + 4x, তাহলে x এর মান যদি 3 বসাই, 3 4 12, 3 15, তাহলে অ্যান্সার হবে -15, কিন্তু এখানে আমি অ্যান্সার দেখতে পাচ্ছি না কেন জানি। ওকে, নেক্সট। প্রোটন ও ইলেকট্রনের মধ্যে তড়িৎ বল এবং মহাকর্ষ বলের অনুপাত। দেখো দুইটা চার্জ, তড়িৎ বল আর মহাকর্ষ বলের অনুপাত, তো এটা আমরা দুইভাবে চিন্তা করতে পারি যে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে তড়িৎ বল কত। কুলম্ব বল হচ্ছে 9 × 10⁹, তো প্রোটন আর ইলেকট্রনের চার্জ তো সেম, তাহলে E × E ভাগ দূরত্ব স্কয়ার। মহাকর্ষ বল কত, G m1 মানে এর ভর 1.67 × 10⁻⁻27, m1 m2, আচ্ছা 27 হবে। m2 কত, m2 মানে হলো আমার ইলেকট্রনের ভর দেব এবার 9.1 10⁻31 ভাগ দূরত্ব স্কয়ার। তো যেহেতু তড়িৎ বল আর মহাকর্ষ বলের অনুপাত চেয়েছে, আমরা এই দুইটা ভাগ করতে পারি, FC ভাগ এটা যদি মহাকর্ষ FG ধরি, তো এটা এটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে রেজাল্টটা আসে সেটা এখানকার সাথে মিলছে না। তো এটা হতে পারে আমাদের যে ওই যে 4টা মৌলিক বল আছে না, 4টা মৌলিক বলের বেলায় তড়িৎ বল আর মহাকর্ষ বলের যে অনুপাতটা সেই মানটা এখানে দিয়ে রেখেছে, তো অ্যাকচুয়ালি এখানে যে অনুপাতটা বের হবে অ্যান্সার সেটা হবে। তড়িৎ বিভব, তড়িৎ বিভব মানে কি, V সমান ED, তো বিভবের মাত্রা চেয়েছে। E মানে কি, প্রাবল্য, প্রাবল্যর পরিবর্তে আমি লিখতে পারি F/Q × D। F মানে কি, F মানে হলো নিউটন, Q মানে হচ্ছে IT, তাহলে এটাকে এভাবে লেখা যায় FD/IT, মানে চার্জ সমান IT হয় না সেটা, তাহলে নিউটন মিটার অ্যাম্পিয়ার সেকেন্ড। তাহলে এটা যদি আরেকটু ভাঙি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার অ্যাম্পিয়ার সেকেন্ড, তাহলে কেজি একটা, মিটার স্কোয়ার হয়ে যাবে, তারপরে সেকেন্ড উপরে আছে দুইটা, নিচ থেকে আর একটা যাবে, 3টে হয়ে যাবে, তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 3 A ইনভার্স। তাহলে এই যে প্রথমটা, একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠানো হলো। 1 ভোল্ট বিভব পার্থক্য দিয়েছো কাকে, ইলেকট্রনকে, তাহলে কতটুকু কাজ করেছো তুমি কাজ করেছো W সমান QV পরিমাণ বা EV পরিমাণ, যেহেতু ইলেকট্রনকে পাঠাইছো ইলেকট্রনের চার্জ, তাহলে ইলেকট্রনটার একটা গতিশক্তি তৈরি হবে, যেখান থেকে তুমি একটা বেগ পাবা, গতিশক্তি হচ্ছে ½ mv0²। তাহলে এখান থেকে তুমি v0 এর মানটা বের করে নাও, v0 সমান 2eV/m সাথে √, তুমি ইলেকট্রনের চার্জের মান বসাও, বিভবের মান 1 ভোল্ট বসাও, আর m এর মান 9.1 10⁻31 বসাও, তুমি এক্স্যাক্ট অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, প্রাথমিকভাবে স্থির একটি ইলেকট্রনকে এত ভোল্ট সাপ্লাই দিলাম, বিভব পার্থক্য অতিক্রম করার পর কত বেগ অর্জন করবে, ওই যে এটাই আগের অঙ্কটাই, সেম সূত্র সেম প্যাটার্ন। আচ্ছা, 2 পিকোফ্যারাড 6 পিকোফ্যারাড ধারক দুটিকে শ্রেণীতে যুক্ত করলাম, দুইটা ধারককে আমি এভাবে শ্রেণীতে যুক্ত করলাম,
যুক্ত করার পর কি করলাম, এরপর 5000 ভোল্ট, 5000 ভোল্ট সাপ্লাই দিয়েছি। ওয়াপ, 5000 ভোল্ট সাপ্লাই দিয়েছি। এরপর সংযোগ বিচ্ছিন্ন করে দিছি, তার মানে এখন শুধু ধারক দুইটা আছে, শুধু ধারক দুইটা আছে। সংযোগ বিচ্ছিন্ন করে ধারক দুটিকে সমান্তরালে যুক্ত করা হলো। আচ্ছা, আমি একটু মিস্টেক করেছি, আগে শ্রেণীতে যুক্ত করেছিল, সো আগে এটা বর্তনী হবে না, আগে ছিল এরকম যে দুইটা ধারককে আমি শ্রেণীতে রেখেছি, তারপর 5000 ভোল্ট দিয়েছি। আচ্ছা, এরপরে সংযোগ বিচ্ছিন্ন করেছি, ধারক দুটিকে সমান্তরালে যুক্ত করেছি, এভাবে সমান্তরালে যুক্ত করেছি, বিভব কত হবে? তো দেখো, এই যে ধারকে যে আমি ব্যাটারি সংযুক্ত করলাম, ধারক দুটো তো চার্জ হবে, ধারকের মধ্যে একটা শক্তি জমা হবে, তাহলে এই ধারকের শক্তি এখন যা আছে ব্যাটারি যখন সরাই দেব তখন কিন্তু সেম থাকবে। তো আমরা একটা কাজ করতে পারি, এই অবস্থায় ধারকের শক্তি আর এই অবস্থায় ধারকের শক্তি আমরা এক জায়গায় করব। এই অবস্থায় ধারকের শক্তি কত? হাফ সি ভি স্কোয়ার। এই অবস্থায় কত? হাফ সি, ওটা তো প্যারালাল অবস্থা, ইন্টু ভি ড্যাশ স্কোয়ার। এখানকার বিভব তো 5000 আমি জানি, ওখানকার বিভব তো জানি না, ওটাই তো বের করবো আমরা। তাহলে এখান থেকে হাফ হাফ আমরা কেটে দেবো। সিএস মানে কত? এটা 2, এটা 6, পিকো রেঞ্জে আছে, খেয়াল রাখবা। তাহলে এটা 2, এটা 6, তাহলে কত হচ্ছে? যদি শ্রেণীতে থাকে এভাবে করি আমরা, 2 × 6, 2 + 6, তাহলে উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 8, 12/8। আচ্ছা, তাহলে হাফ হাফ কেটে দিলাম, 12/8 ইন্টু 5000 স্কোয়ার ইকুয়াল সিপি কত? যেহেতু প্যারালাল সো এবার যোগ হবে, তাহলে শুধু 8 ভি ড্যাশ স্কোয়ার। তুমি বলতে পারো যে ভাই পিকো কই গেল? বিষয় হচ্ছে পিকোটা এখানেও থাকছে, এ পাশেও থাকছে, সো ওটা কেটে যাবে। তো এখান থেকে আমরা ভি ড্যাশের মানটা একটু ক্যালকুলেটর দিয়ে বের করে দেখি কত আসে। তাহলে 8 আসে, ভাগ হবে √, আমার অ্যান্সার আসছে 2165.1। তার মানে এখানে যে মানটা আমার আসছে 2165, তো সেটা দেখতে গেলে এটাকে অ্যান্সার ধরা যেতে পারে। তো এই হলো আমাদের স্থির তড়িতের এমসিকিউ আমি যেগুলো করাইলাম। আশা করি তোমরা যদি এগুলোই করো, এই অধ্যায়ে তোমাদের আর কোনো কিছু ইনশাল্লাহ লাগবে না, এটুকুর মধ্যেই কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।